This call is now being recorded. আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চতুর্থ বর্ষের যে সার্জারি শল্যবিদ্যা ক্লাসে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের ক্লাসটা হচ্ছে প্রস্তুতিমূলক ক্লাস, অর্থাৎ পরীক্ষা সামনে চলে আসছে এবং এই পরীক্ষা আমরা কিভাবে আরো ভালো করতে পারি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো সর্বপ্রথম কয়েকটা বিষয়, যেহেতু সার্জারি পরীক্ষা থাকে অনেক সময়, যে বিষয়টা অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে থাকেন, আমাদের কোর্সের নামটাই জিজ্ঞাসা করেন এবং এই কোর্সের সাথেই এই সার্জারি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের যারা ডিপ্লোমা পাস করা আছেন বা ডিপ্লোমা পাস করেছেন বা ডিপ্লোমা পড়ছেন, তো এখানে আমরা সংক্ষেপে বলি ডিএসএমএস। আপনাদের মধ্যে থেকে একজন কেউ বলবেন ডিএসএমএস এর ফুল ফর্মটা কি আসে? একজন একটু বলুন ডিএসএমএস এর ফুল ফর্মটা। হ্যাঁ, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সার্জারি, খুব সুন্দর, ধন্যবাদ। দেখেন এখানে লাস্টের এসটা যদি আমি দেখাই, তাহলে এখানে দেখেন এসটাকে আমি লাল রং দিয়েছি কেন, এটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এস এস এ সার্জারি। তাহলে আমাদের এখানে বলা আছে কি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাহলে সার্জারি বিষয়টা আমাদের কোর্সের সাথে যেমন যুক্ত রয়েছে, এই সাবজেক্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই বিষয়টা পূর্ণাঙ্গ একটা ধারণা অর্জন করতে হবে। তদ্রূপ ডিপ্লোমা শেষ হলো এবং অনেকে আছে বিএসএমএস করে। তো বিএসএমএস এর ফুল ফর্মটা একজন বলুন। কোহিনুর, আপনি যদি একটু বলতেন বিএসএমএস এর ফুল ফর্ম। ঠিক আছে, আমার কথা যদি শুনতে পান, আপনি একটু কাইন্ডলি রেসপন্স করেন। ব্যাচেলর হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি। হ্যাঁ, এখানেও কিন্তু সার্জারি রয়েছে, সার্জারি বাদে কিন্তু নেই। তাহলে আমার এখানে আমরা ব্যাচেলর ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি, তাহলে এই দুইটা বিষয় আমরা যদি পড়ি, আমাদের মূল যে সার্টিফিকেট বা আমরা যে কোর্সটাই করছি, এখানে আমাদের সার্জারি খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সাবজেক্টটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমাদের পুরোপুরি সার্জারির বিভিন্ন টপিক নিয়ে আমাদের ধারাবাহিকভাবে এবছর আমরা আলোচনা করেছি। এখন আমরা কি করছি, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এই পরীক্ষার প্রস্তুতি আপনাদের যদি কোনো একটা টপিক থাকে যে এই বিষয়টা বোঝার বা দরকার, আর একটু ক্লিয়ার আমাদের ধারণাটা দরকার, তাহলে আপনারা সেভাবে যদি বলেন সেভাবে আলোচনা হবে। এছাড়াও যে বিষয়গুলো, যেহেতু 2023 শিক্ষাবর্ষের পরীক্ষাটাই এখন হবে 2024-এ এসে, যেহেতু 23-এর পরীক্ষা 24-এ হচ্ছে, সেই জন্য আমি মেজর সেমিস্টার গুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে বা যে টপিক গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমি চেষ্টা করব সেই টপিক গুলো নিয়ে আলোচনা করার জন্য। এখন শুরুতে আমি একটু বলে নিই, যেহেতু অনলাইন ক্লাস, আপনারা যদি চান আপনারা আপনাদের ভিডিওটা অন করতে পারেন। অন করলে হবে কি, আমরা যেমন একটা লাইভ সেশন করা হয় না, আপনি কলেজে যাচ্ছেন, কলেজে আপনি কথা বলছেন, আপনার টিচার সামনে রয়েছে, সম্মুখে থেকে আপনি যখন কথা বলেন, সেই কথাটা যতটা মানে সহজে বোঝা যায়, ততটুকু আমরা যদি অনলাইনটায় যদি সেভাবে আমরা ভিডিওটা অন রাখি, অন্তপক্ষে 1 ঘন্টা যদি আপনারা আমাকে দেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস 1 ঘন্টা পর আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয় নিয়ে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হবে এবং ওই ধারণা নিয়ে যদি আপনার পরীক্ষার হলে যান এবং সেই বিষয় নিয়েও যদি আপনারা আলোচনা করেন বা সেই বিষয়গুলো মনে রেখে যদি আপনি পরীক্ষার হলে উত্তর দেন, তাহলে আপনারা পেতে পারবেন। এখন ধরেন সার্জারি, সর্বপ্রথম যদি আমরা চিন্তা করে থাকি, সার্জারির ক্ষেত্রে আমাদের প্রথমে যে সংজ্ঞাটা জিজ্ঞাসা করা হয়, কারণ আমরা যেহেতু সার্জারি এর বাংলায় আমাদের বেশি পরিচিত শল্যবিদ্যা। এখন সংজ্ঞা বিভিন্ন ভাবে দেওয়া যায়। আমরা সার্জারি চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় অস্ত্রোপচার দ্বারা রোগীদের বাস্তব এবং মৌলিক আরোগ্য সম্বন্ধে আলোচনা করা হয়,
অর্থাৎ দেহের কোন পীড়িত কোষের মেরামত, প্রতিস্থাপন, অপসারণ প্রভৃতি বিষয়ে আলোকপাত করে রোগীকে রোগ মুক্তির পথে আনয়ন করা হয় তাকে সার্জারি বা শল্যবিদ্যা বলে। এটা একটা আমি সংজ্ঞা দিয়েছি। আবার এখানে দেখেন আমি খুব সহজভাবে লিখেছি, শল্যবিদ্যা চিকিৎসার একটি শাখা যা রোগ, আঘাত বা বিকৃতি সংশোধন বা অপসারণের জন্য অস্ত্রোপচারের মাধ্যমে রোগীদের চিকিৎসা করে। এটি একটি জটিল এবং দায়িত্বশীল ক্ষেত্র যার জন্য উচ্চ স্তরের দক্ষতা জ্ঞানের প্রয়োজন হয়। এই যে ছবিটা রয়েছে তাকালে আমরা কি বুঝতে পারি? দেখেন আমরা এই ছবিটা যদি দেখি, আমরা ডান সাইডের যদি একটু ছবিটার দিকে তাকাই তাহলে দেখা যাবে এখানে কিছু মানুষ আছে। এই ছবিটা দেখলে আমাদের মনে কি আসে? আপনারা একটু একজন যদি বলতেন ছবিটা দেখে কি মনে হচ্ছে বা কি অনুভূতি হচ্ছে, কি বুঝতে পারছেন? অপারেশন হচ্ছে। অপারেশন হচ্ছে। এই অপারেশনে কি অপারেশন হচ্ছে বা কি ধরনের অপারেশন হতে পারে, এই ধরনের ওটিতে কি অপারেশন করা হয় যদি কাইন্ডলি একজন বলতেন। একটা ধারণা আমাদের কাছে মনে কোনটা আসে? তা আমি সহজ করে দিচ্ছি যদি বলতে না চান। দেখেন শল্য চিকিৎসকরা বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করে, এটার কোনো বলে শেষ করা যাবে না যে কোন ধরনের অস্ত্রোপচার হচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ যে অপারেশন একদম কমন হয় সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, সাইডে অ্যাপেন্ডিক্স অপারেশন করে থাকে, সিজারিয়ান সেকশন করা হয়, সিজার করানো হয়। আমরা সিজারটা মনে একদম মানে সিজার মানে সার্জারির সাথে সিজারটাকে একদম ওতপ্রোত ভাবে আমরা জড়িয়ে ফেলি এবং অনেকে মনে করে সিজারি মানে সার্জারি, এরকম আছে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মনে করে থাকে। কিন্তু আমরা যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসক আমাদের একটা সুস্পষ্ট ধারণা রাখতে হবে সার্জারি নিয়ে, কারণ হোমিওপ্যাথিতে সার্জারির অবস্থান কি এটা আমাদের সুস্পষ্ট ধারণা রাখতে হবে। দেখেন হোমিওপ্যাথিতে সার্জারিকে একটি বিশেষ মানে একদম শেষ অবলম্বন হিসাবে দেখা হয়। আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে, কারণ আমরা হোমিওপ্যাথিতে দেখি এবং হোমিওপ্যাথিক চিকিৎসকরা বিশ্বাস করেন যে সার্জারি রোগের মূল কারণগুলো সমাধান করে না, এটি শুধুমাত্র লক্ষণগুলোকে উপশম করতে পারে মাত্র। যদিও হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আমাদের এই যে আমরা চিকিৎসাটা দিচ্ছি আমাদের চিকিৎসা যদি ব্যর্থ হয় তাহলে সার্জারি করার সিদ্ধান্ত আমরা রোগীকে বলে থাকি বা আমরা দিয়ে থাকি যে আপনারা এটা সার্জারি করতে পারেন। এখন দেখা যাচ্ছে আমরা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এখন এই সার্জারি সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে সার্জিক্যাল রোগে যে পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলোকে আমাদেরকে আগে জানতে হবে। এটা কি পরীক্ষা আসবে? আমি যদি বলি যে এই প্রশ্নগুলো বা এই বিষয়টা পরীক্ষা না আসলেও এটা আমাদের বেসিক জায়গা, যে জায়গাগুলোকে আমাদেরকে স্ট্রং না করলে আমাদের মৌখিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের যদি আমাদের উত্তর দিতে হয়, যেমন সার্জারি কাকে বলে, শল্যবিদ্যা কাকে বলে, হোমিওপ্যাথিতে শল্যবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো বিভিন্ন সময় এসে থাকে। এখন আমাদের যদি পরীক্ষার কথা চিন্তা করা হয়, পরীক্ষায় যদি 23-এর কথা চিন্তা করি তাহলে আমরা বিগত যত বেজোড় সংখ্যা আছে যেমন 21, 19, 17, 15, 13, 11 এভাবে যত বেজোড় যে সালগুলো আছে সেই সালগুলো আগে সমাধান করব প্রশ্নে। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা আমার ক্লাসগুলো পড়েছেন তারা অলরেডি এই সালগুলো কমপ্লিট করে ফেলেছেন। তারপরেও যে টপিকগুলো আমি মনে করি একটু বেশি আলোচনা করার প্রয়োজন সেই টপিকগুলো আমি আজকে আলোচনা করব। এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। এখন 2019 সালে কয়েকটা টপিক নিয়ে খুবই আপনার প্রশ্ন যদি দেখেন সেখানে 2019 সালে আপনার শক নিয়ে আলোচনা করা হয়েছে, গ্যাংগ্রিন নিয়ে আলোচনা করা মানে প্রশ্ন এসেছে, তো এই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। তারপরে আমাদের 2017 সাল যদি আপনারা চিন্তা করেন, 15 সাল, সেখানেও কিন্তু যে প্রশ্নগুলো কমন আসছে যেমন শকের সংজ্ঞা, প্রকারভেদ, এগুলো অস্থিভঙ্গ, অস্থিচ্যুতির সংজ্ঞা,
তো ফ্র্যাকচার অনেক সময় আছে যে একই প্রশ্নের 2-3টা উত্তর আসে। তো এখন এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে বা জানতে হবে। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত, দেখেন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত, দেখেন হাড় ভেঙে যাওয়া, টিস্যু ছিঁড়ে যাওয়া, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি, এই বিষয়টাকে আমরা সংক্ষেপে বলছি ফ্র্যাকচার। তো এই যে ফ্র্যাকচার যদি হয়, আমাদের হোমিওপ্যাথিতে একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, আবার অ্যালোপ্যাথিক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। এখন সার্জিক্যাল রোগ যেগুলো বলা হচ্ছে, সার্জিক্যাল ক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসার মূল লক্ষ্য কি? ক্ষতিগ্রস্ত যে অঙ্গটা আছে সেই টিস্যু মেরামত করা, প্রতিস্থাপন করা। আর আমাদের হোমিওপ্যাথিতে আমাদের কি সিদ্ধান্ত রয়েছে সেটা আমি যখন 3D মডেল আপনাদেরকে এখন দেখাবো, আপনাদের এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আমি 3D মডেল ওপেন করছি, আপনারা যদি একটু দেখতে পান তাহলে আপনারা একটু জানাবেন, আর যদি দেখতে না পান তাহলেও আমাকে একটু জানাবেন। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, যদি দেখতে না পান অবশ্যই আমাকে জানাবেন। দেখেন ফ্র্যাকচার নিয়ে যদি আমি আলোচনা করি, কোথাও ভেঙে যাওয়া বা কোনো হাড়ে যদি আমরা ফ্র্যাকচার চিন্তা করি, তাহলে আমাদের আগে বডি ডিফেন্স সিস্টেম, অর্থাৎ আমাদের যে রিপেয়ার সিস্টেম, এই রিপেয়ার সিস্টেমটাকে বুঝতে হবে। ফ্র্যাকচার মানে তো আমরা প্রত্যেকেই বুঝি, তাই না? কেউ যদি একজন ফ্র্যাকচারের সংজ্ঞাটা দিতেন, তো কি দিতে পারবেন? এখানে বলতে পারবেন ফ্র্যাকচার বলতে আমরা কি বুঝি? ফেটে যাওয়া বা চিড় ধরানো। ধন্যবাদ। আর কিছু মনে হয় যেটা আপনার ফ্র্যাকচারে আপনার চিন্তা ভাবনা হয়? ফ্র্যাকচারের কথা চিন্তা হলে আমরা কি চিন্তা করি সাধারণত? এটাই সাধারণত, ধরেন আপনি যেটা বললেন সেটাই আমরা চিন্তা করি। একটা জায়গা ভেঙে গেল, এখন ভেঙে গেলে আমরা সাধারণত হোমিওপ্যাথিক যে দৃষ্টিকোণ, আপনি যদি চিন্তা করেন টিস্যু রিপেয়ার যদি সিস্টেমটা আলোচনা করা হয়, বা আমাদের একটা হাড়ের কথাই আমরা চিন্তা করি বা জয়েন্টের কথা চিন্তা করি, আমাদের এই শরীরে বিভিন্ন জয়েন্ট আছে। এই যে শরীরে আছে কোনো একটা জায়গায় যদি আঘাত লাগে, তাহলে সেখানে কি হতে পারে? আমরা ওই জায়গাটা ভেঙে যেতে পারে। আর কি হতে পারে? আঘাত লাগলে কি কি হয়? অস্থিভঙ্গ হয়, তাই না? একটা জায়গা ভেঙে যায়, সেটা আমাদের অস্থিভঙ্গ হয়। ভেঙে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। কি ধরনের সমস্যা হতে পারে যদি একজন একটু বলতেন? কোথাও ভেঙে গেলে কি হয়? ব্যথা করে, পেইন হয়। হ্যাঁ, হ্যাঁ, ভেঙে গেলে তো ব্যথা করে, এটা তো ঠিকই আছে। তবে আমরা সাধারণত কোথাও ভেঙে গেলে আমরা কি করি, বা আমাদের হোমিওপ্যাথিতে কি করা হয়, এটা যদি একজনকে একটু বলেন যে হোমিওপ্যাথিতে সাধারণত কোথাও ভেঙে গেলে বা মচকে গেলে আমরা কি করে থাকি? ঠিক আছে, আমি বলছি। আসলে ধরেন ফ্র্যাকচারে যদি আমি একটা সংজ্ঞা দিই, তাহলে যে কোনো প্রকার অস্থিভঙ্গকে ফ্র্যাকচার বলছে। এখন আমাদের পরীক্ষার খাতায় দুই ভাবে প্রশ্নটা আসে যে অস্থিভঙ্গ কি বা অস্থিভঙ্গ কাকে বলে, আবার কোথাও কোথাও আছে ফ্র্যাকচার কি, ফ্র্যাকচার কাকে বলে, এর কারণ কি, এর লক্ষণ বর্ণনা করো, এটা প্রশ্নে আসে। এখন ফ্র্যাকচারের কারণটাকে জানতে হবে, কি কারণে হচ্ছে। যেমন সরাসরি কোনো আঘাত লাগতে পারে, পরে যে আঘাত লাগতে পারে, মাংসপেশি সংকোচন জনিত আঘাত লাগতে পারে, দুর্ঘটনাজনিত আঘাত লাগতে পারে। এটা হচ্ছে একটা, মানে এগুলো আমি বললাম বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করলাম। এরপরে লক্ষণ, লক্ষণের মধ্যে আঘাতের ইতিহাস, আমরা এটা কোনো না কোনো ইতিহাস তো থাকবেই। যে সময় আমরা লক্ষণ নেই না, হোমিওপ্যাথিতে আমরা কি করি, লক্ষণ নিয়ে আমরা ট্রিটমেন্ট করি। তাহলে আমরা লক্ষণের মধ্যে ইতিহাসটাকে দেখি,
এরপরে রোগী কিভাবে আঘাত পেয়েছে সেগুলো জিজ্ঞাসা করি। ব্যথা তো আমরা একটু আগে আপনি বললেনই যে ব্যথা থাকবে, এবং নাড়াচাড়া করলে যদি ভেঙে যায় তাহলে ভাঙা স্থানে বেশি ব্যথা হবে, এবং সে ওই যে অঙ্গটা ফ্র্যাকচার হলো বা অস্থিভঙ্গ হলে সে কিন্তু এই কার্যক্ষমতা লোপ পাবে। যদি কোথাও সমস্যা হয়, যেমন যদি হাতে সমস্যা হয়, ধরেন হাতে বা পায়ে যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে সেই জায়গাটা যখন মুভমেন্ট করবে, এইভাবে যখন নাড়াচাড়া করে কোনো একটা জায়গায় যদি ধরেন হয়, যেমন আপনার এই যে নড়াচাড়া করতেছে বিভিন্ন জায়গায়, তো এই দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। তো এই যে বিভিন্ন জয়েন্ট আছে, এই জয়েন্ট গুলো কোনটা ফেটে গেল বা ভেঙে গেল, এখন এই যে ভেঙে গেল এটাকে নিয়ে যদি বলা হয় তো শ্রেণী বিভাগ করতে হবে, মানে ভাগ করা লাগবে। তা আমরা শ্রেণী বিভাগ ভাবে আমরা যদি চিন্তা করি, সরল অস্থিভঙ্গ যেটাকে বলা হচ্ছে সিম্পল অফ ক্লোজড ফ্র্যাকচার, এরপর হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ, ওপেন অফ কম্পাউন্ড ফ্র্যাকচার, জটিল অস্থিভঙ্গ, কমপ্লিকেটেড ফ্র্যাকচার, এবার বহুখণ্ডিত অস্থিভঙ্গ, কমিউনিকেটেড ফ্র্যাকচার। তো এইভাবে যদি বলা হয়, ফ্র্যাকচার কিন্তু অনেক ভাগে ভাগ করছে, যেমন ট্রান্সভার্স অস্থিভঙ্গ, অন্তঃপ্রবেশী অস্থিভঙ্গ, কিঞ্চিক অস্থিভঙ্গ, তো গ্রিন স্টিক ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল অস্থিভঙ্গ যেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, বিদারী অস্থিভঙ্গ, ফিশার্ড ফ্র্যাকচার, নিম্নাঙ্গ অস্থিভঙ্গ, ডিপ প্রেস ফ্র্যাকচার। তো এই যে এগুলো বিভিন্ন ভাগ। এখন অস্থি ভেঙে গেলে জোড়া লাগার একটা কথা বলা থাকে। আমাদের প্রশ্নে আসলো কি যে অস্থি তো ভেঙে গেছে, এখন আমি তো যেভাবে কথোপকথন করি এভাবে তো প্রশ্নে আসছে না, আমরা লিখবো যেভাবে দেখা যাচ্ছে অস্থিভঙ্গ ফ্র্যাকচার জোড়া লাগার পদ্ধতি লিখো, প্রশ্নে বললো। এই যে পদ্ধতি আমরা একটা জিনিস বর্ণনা করব বা পড়বো, সেই পড়াটা কিন্তু আমাদের অতটা মনে থাকে না, কিন্তু আমরা যখন 3D মডেলের মাধ্যমে দেখব তখন কিন্তু সেই জিনিসটা আমরা সহজে বলতে পারবো। দেখেন আমাদের একটা জয়েন্টটা যদি দেখেন, এই যে জয়েন্টটা যদি আপনারা দেখেন, জয়েন্ট গুলো কিভাবে আছে দেখেন, সৃষ্টিকর্তা আমাদেরকে খুব সুন্দরভাবে, মানে আমাদের প্রত্যেকটা অঙ্গ এমন ভাবে তৈরি করেছে, এবং সেই অংশগুলো কিভাবে রয়েছে এটা যদি জানি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ধরেন জয়েন্ট লাগানো রয়েছে। এখন আমাদের মস্তিষ্কে যদি আঘাত লাগে, কেউ বাইকে উঠাচ্ছিল, হঠাৎ করে মাথার পিছনে আঘাত লাগছে, আঘাত লাগার পরে তার মাথার একটা অংশ ফেটে গেছে, ফ্র্যাকচার হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সেই ক্ষেত্রে যে ওষুধ প্রদান করি। এখন ওষুধ প্রদান করার আগে কয়েকটা বিষয় আছে, যেমন বলা হয় যে ইনভেস্টিগেশন বা বর্ণনা করতে বলা হয় যে ফ্র্যাকচার জটিলতা, যেমন মাথায় আঘাত লাগলো, এখন আঘাত লাগার পরে ওষুধ যদি আপনি সঠিকভাবে না জানেন বা ইনভেস্টিগেশন যদি সঠিকভাবে না করে যদি আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। সেই ক্ষতিগুলো বা সেই ক্ষতিগুলোকে আমরা কি জটিলতা বলতে পারি। এখন জটিলতা যেমন যদি কোনো জায়গায় আঘাত লাগে, যে যদি সে সঠিক সময়ে চিকিৎসা না করায় তাহলে বিকৃতভাবে আপনার জোড়া লাগতে পারে, অঙ্গটা বিকৃতভাবে জোড়া লাগতে পারে। এরপরে যে বিষয়টা হয়ে থাকে আপনার অনেক সময় আছে বিকৃত হলো না, কিন্তু জোড়াটা যে সময় লাগার কথা ঠিক সেই সময় জোড়াটা লাগছে না, দেরিতে জোড়া লাগছে। আবার অনেক সময় হতে পারে যে আপনার এই যে অস্থিভঙ্গটা হয়েছে, এবার যে নরম টিস্যু ছিল সেই টিস্যু গুলো সঠিকভাবে যে কার্যকারিতা ছিল সেটা কাজ করছে না, অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম হলো, সেখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে সে হাত পা নাড়াচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। যেমন মাথায় আঘাত লাগছে, এখন এই যে মাথায় আঘাত লাগলো, মাথায় আঘাত লাগার কারণে সে বর্ণনা করছে, রোগী বর্ণনা করছে, যে বর্ণনাটা করবে সেই বর্ণনাটা আমরা শুনলাম। এই মাথার পরে আমাদের যদি আঘাত লেগে থাকে, এখন আঘাতের কারণে কিন্তু তার স্মৃতিশক্তি চলে যেতে পারে। এখন সে যদি ওষুধ খেয়ে আসে, যদি আপনার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কিন্তু সাধারণত ভেঙে গেলে প্রথমে আসে না, খুব কমই আসে।
যদি মনে করে যে না সামান্য আঘাত লাগছে তখন কিন্তু আসে। এখন যখন স্বাভাবিকভাবে কোনো জায়গায় অস্থিচ্যুত হয়ে যায়, মানে কোথাও ভেঙে যায়, তখন আমরা কি করি, আমরা কিছু ওষুধ দিই তার ব্যথা কমানোর জন্য। ব্যথা কমানোর জন্য আমরা তার যদি হাতের এই আঙ্গুলে যদি ব্যথা লাগে বা কোনো জায়গায় যে ফ্র্যাকচারটা হলো সেটা যদি আমরা বুঝতে পারি বা ধরে নিতে পারি আমাদের শরীরে কোন অংশে সমস্যা হয়েছে, সেটা যদি আমরা চিন্তা করতে পারি, যে শরীরের বিভিন্ন অংশে ধরেন বুকে ব্যথা পাইছে বা পড়ে গেছে, বুকের হাড়ের কোনো একটা প্রবলেম হলো বা এই ধরনের যদি কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, কোনো ব্যথা নিয়ে আসলে আমরা সরাসরি কি করি, সেক্ষেত্রে আমরা লক্ষণ সাদৃশ্যে আর্নিকা, রুটা, সিমফাইটম, ম্যাকফস, হাইপেরিকাম, ক্যালকেরিয়া ফস এই ধরনের প্রভৃতি ওষুধ প্রয়োগ করা হয়। ওষুধ প্রয়োগ করলে যদি আমাদের প্যাথোলজিক্যাল রিপোর্ট না থাকে, আপনি যদি ইনভেস্টিগেশন না করেন বা ওটা যদি আপনি লিখে না রাখেন, পরবর্তীতে ওই জায়গাটা যদি বিকৃতভাবে জোড়া লেগে যায় তাহলে কিন্তু জটিলতার সৃষ্টি হয়। পরে কিন্তু হোমিওপ্যাথির বদনাম হবে যে দেখেন এই ডাক্তারের ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে আমার এই অঙ্গটা অন্য জায়গায় লেগে গেছে। এটা কিন্তু জাপ বাঁধে, যারা দেখবেন বিভিন্ন কবিরাজরা হাত পা ভেঙে গেলে জাপ বাঁধে। এখন যারা মডার্ন মেডিসিন প্র্যাকটিশনার আছে তারা কিন্তু এই যে পাটা কোথাও ভেঙে গেলে আপনার তখন কিন্তু খুবই খারাপ ভাবে মন্তব্য করে, এই জাপ বেঁধে কিন্তু ক্ষতিটা করা হয়েছে। তখন আমরা কি করা হয়, যেহেতু এটা বিকৃত ভাবে জোড়া লেগে গেল, এখন বিকৃত ভাবে জোড়া লেগে গেলে আমাদের কাজকে প্রথমে ইনভেস্টিগেশনে এক্সরে পরীক্ষা দেয়। ইনভেস্টিগেশন আমরা এক্সরে পরীক্ষা দিলাম, সাথে যদি কোনো কমপ্লিকেশন মনে হয় তাহলে আমরা এমআরআই করতে দিব, মাথায় আঘাত লাগলে আমরা সিটি স্ক্যান করতে দেওয়া হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের কমন, এটা আমাদের করতে হবে, ইনভেস্টিগেশন আগে করতে হবে, কারণ আমাদেরকে জটিলতা জানতে হবে। আমরা যদি জটিলতা জানি তাহলে আমরা যেটা স্বাভাবিকভাবে জানি সেটাই পরীক্ষার খাতায় লিখবো। জটিলতার মধ্যে আমরা লিখবো যে অস্থি প্রদাহ বা তার যদি অন্য কোনো সমস্যা থাকে, তার পক্ষাঘাতগ্রস্ত হতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, তারপরে সেই অঙ্গ প্রত্যঙ্গটা ছোট হয়ে যেতে পারে, আপনার একটা জায়গায় ভেঙে গেলে সেটা বসে যায়। তো এই যে স্বাভাবিক যে বিষয়টা, এটাই আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি জটিলতাগুলো। এখন ব্যবস্থাপনা, মানে পরীক্ষার খাতায় যে বিষয়টা আছে যে অস্থিভঙ্গে ফ্র্যাকচারের ব্যবস্থাপনা লেখো, তো ব্যবস্থাপনা আমরা এটা যদি লিখি বা ট্রিটমেন্ট, অর্থাৎ এটা প্রশ্ন আসতে পারে যে অস্থিভঙ্গের ব্যবস্থাপনা লিখো, আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে ফ্র্যাকচারের ব্যবস্থাপনা লিখো, অনেক সময় আসতে পারে ফ্র্যাকচারের লাইন অফ ট্রিটমেন্টকে সংক্ষেপে বর্ণনা করো। এই যে তিনটা প্রশ্ন বললাম, তিনটা প্রশ্নের উত্তরই কিন্তু সেম হবে। তো প্রাথমিক চিকিৎসায় আমরা কি করব, যে আঘাত প্রাপ্ত যে স্থানটা সেটা ভালোভাবে আমরা বেঁধে দিব, রক্তপাত যাতে না হয়, রক্ত যাতে বন্ধ হয়ে যায়, তাই সেটা আমাদের করতে হবে। এরপরে কি হবে, রক্তপাত যদি বেশি হয় তাহলে আমরা তাকে বলবো যে আপনার অনেক রক্তক্ষরণ হয়েছে, আপনাকে ব্লাড নিতে হবে, অর্থাৎ আমরা তাকে ব্লাড দেওয়ার কথা, অর্থাৎ ব্লাড তাকে নিতে হবে সেটা বলে দিব, এবং তাকে আমরা হসপিটালে পাঠাই দিব এবং তাকে আমরা এক্সরে বা ইনভেস্টিগেশন লিখে দিব, সেই ইনভেস্টিগেশন সে করবে এবং তাকে আপনি 2 দিন বা 3 দিন পরে আপনি বলেন যে আপনি এটা দ্রুত পরীক্ষা করার পরে আপনার সামগ্রিকভাবে আমরা চিকিৎসা করব, সামগ্রিকভাবে চিকিৎসা করব। তাকে কিন্তু বলতে হবে দেখেন আপনার এই হাড়টা ফেটে গেছে বা ভেঙে গেছে, তখন আপনি যখন তাকে বলবেন ইনভেস্টিগেশন দিবেন, প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনি কিন্তু ওষুধ দিতে পারেন। সেটা ধরেন ক্যালেন্ডুলা দিলেন, কেটে গেছে প্রচুর, ক্যালেন্ডুলা দিলেন, তারপর আর্নিকা দিলেন, রুটা দিলেন, সিমপাইটম দিলেন, ম্যাকফস দিলেন, যাই দেন না কেন, এটা কিন্তু প্রাথমিক চিকিৎসা। তাকে অবশ্যই অবগত করাতে হবে যে আপনাকে সুনির্দিষ্টভাবে যদি ব্যবস্থাপনা করতে হয় তাহলে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে, কারণ সুনির্দিষ্ট ব্যবস্থাপনা, একটা ফ্র্যাকচার হলো, ফ্র্যাকচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থাপনা আমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, কারণ কি আমাকে 2টা ভাগে ভাগ করা লাগে। একটা হচ্ছে ক্লোজ রিডাকশন, এখন সেখানে রিডাকশন আমি ট্রাকশন করতে পারি, যেটাকে ম্যানিপুলেশন, এগুলো কিন্তু আমরা করে থাকা হয়। এবার হচ্ছে ওপেন রিডাকশন, যেটা অস্ত্রোপচারের মাধ্যমে করা হয়। এখন এই যে অস্ত্রোপচারের মাধ্যমে করা হয়, আঘাতপ্রাপ্ত হাড়কে একটা জায়গা থেকে বিশ্রামে আগে রোগীকে শোয়ানো হয়, এটা কিন্তু অস্ত্রোপচারে করা হয়। আমি এই ভিডিওটা দেখালে আমার মনে হয় আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমি ভিডিওটা অন করছি, ভিডিওটা যদি দেখতে পান আপনারা কাইন্ডলি একটু বলবেন। যদি কোথাও ভেঙে যায়, আমার ফ্র্যাকচারও যদি হয়ে যায়, তখন আমরা কি করব, আমরা তাকে এই যে প্রথমে ব্যবস্থাপত্র আমরা দিলাম প্রাথমিক চিকিৎসার জন্য, কিন্তু যখনই আমরা
তাকে মনে করি যে না তার ট্রিটমেন্টটা ভালোভাবে করতে হবে, তখন আমাদেরকে একটু সময় নিতে হবে, যেটাকে বলা হচ্ছে আমরা চূড়ান্ত ব্যবস্থাপত্র বা আমাদের যে স্থানচ্যুতির জন্য যে আমাদের মূল যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার আগে আমাদের এই কয়েকটা বিষয় আমাদের অবগত হওয়ার আগে আমাদের ভিডিওটা যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় আপনারা এই বিষয়টা খুব সহজে The বুঝতে standard পারবেন। approach is a lateral incision parallel to the fibula, with the patient positioned যাচ্ছে কি? supine on the operating table. Skin, subcutaneous tissue and the fascia are sharply divided, allowing access to the fracture. The fracture is then reduced using pointed reduction forceps, if possible. A lag screw is inserted perpendicular to the fracture plane. A gliding hole is made through the proximal bone, so that the threads will এটাকে only যদি engage বলা the হয় opposite bone এটা হচ্ছে fragment. বড় সন্ধিগুলো রিডাকশন, অর্থাৎ The এটা length of the অজ্ঞান screw is করে then measured করতে and the হয়। এই screw ধরনের inserted. যখন অপারেশন করা হয়, এটা এমবিবিএস ডক্টর, একজন সার্জন করে বা অর্থোপেডিক সার্জন করে থাকে। এখন এই বিষয়টা কিন্তু আমরা Rotational করতে পারবো না। forces are neutralized with a lateral plate. By inserting the screws eccentrically through the drill holes, compression across the fracture plane can be achieved without the lag screw. After fixating the lateral malleolus, the integrity of the syndesmosis is tested using a bone hook. The fibula is pulled laterally and posteriorly, observing increased mobility with respect to the tibia. The hook test is unfortunately plagued with low sensitivity, and radiographs and type of injury have to be taken into account when determining syndesmotic stability. The syndesmosis is fixated with the ankle in a neutral position, using large reduction forceps preventing malreduction. 1 or 2 syndesmotic screws are inserted. A curved incision is made across the medial malleolus. The fracture is identified and reduced using pointed reduction forceps. 2 lag screws are then inserted perpendicular to the fracture plane. The fracture can also be fixated using wires and tension band. Finally, the fascia, soft tissues and skin are closed successively. এই যে প্রসিডিউরটা রয়েছে, এই প্রসিডিউরটা কিন্তু আমরা যদি চাই আমরা কি করতে পারবো? আমরা করতে পারবো। আমাদের পক্ষে এই প্রসিডিউরটা করা সম্ভব না, এই জন্য আমরা কি করব, প্রথমে ইনভেস্টিগেশনে দেওয়া হবে। যদি এরকম কমপ্লিকেটেড কেস থাকে তখন আপনাকে অবশ্যই তাকে হসপিটালাইজেশন করতে হবে এবং তাকে বলতে হবে দেখেন এই ধরনের প্রসিডিউর করার পরেও কিছু কিছু রোগ হয়, যেমন অস্টিওমায়োলাইটিস বা অস্টিওসার্কোমা, যে ধরনের আপনার হাড়ের ক্যান্সার বলা হয়। তো এই ধরনের রোগ কিন্তু এই সকল অপারেশনের পরে অনেক সময় হয়ে থাকে। তাহলে আমরা যদি তাকে বিষয়টা অবগত করাতে পারি, অ্যাকুইট অস্টিওমায়োলাইটিস, এই যে রোগগুলো থাকে, অর্থাৎ যখন কোন অস্থিমজ্জা প্রদাহ হঠাৎ আরম্ভ হয়ে দ্রুত ভয়াবহ সব উপসর্গ সৃষ্টি করে, এটা যদি খুব অল্প সময়ের জন্য হয় এটা অ্যাকুইট বলা হচ্ছে, কিন্তু সেই অল্প সময়ের জন্য হয়ে যদি সেটা স্থায়ী হয় তাকে অ্যাকুইট অস্টিওমায়োলাইটিস বলা হচ্ছে। এখন আবার এই এই প্রসিডিউর অর্থাৎ এই ধরনের করার পরে, অপারেশন বা সিজার করার পরে, সার্জারি করার পরে দেখা যাচ্ছে অস্টিওসার্কোমা দেখা দিচ্ছে। অস্টিওসার্কোমা কি বোন ফর্মিং যে টিস্যু রয়েছে সেই মেলিগনেন্ট টিউমারকে অস্টিওসার্কোমা বলা হচ্ছে। এখন মেলিগনেন্ট টিউমার কেন হচ্ছে? এই যে অপারেশন করা হচ্ছে 100% কিন্তু সাকসেসফুল হয় না, তাই না? অপারেশনে সব যে পরীক্ষাগুলো আছে সবাই কিন্তু তারা 50-50 চান্স বলে। এখন আরেকটা যদি আমি বিষয়টা দেখাই, ভিডিওটা দেখার আগে আমাদের হোমিওপ্যাথিতে কি ধরনের কাজ করতে পারে বা আমাদের হোমিওপ্যাথিতে কোন বিষয়ের উপরে আমরা কার্যকর রয়েছে বা আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই বিষয়টা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে এবার আমি পুনরায় 3D মডেলে চলে যাই। এবার দেখেন
আমাদের এই যে 3D মডেলটা আপনারা অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের শরীরে যদি কোনো সমস্যা হয়, ধরেন একটা জায়গা কোথাও ভেঙে গেল, টিস্যু রিপেয়ার হচ্ছে, বিভিন্ন ক্ষত হচ্ছে, আমি ধরি এখানে আপনার এই ভিডিওটা দেখেন, A fractured তাহলে bone আপনারা খুব bleeds. সহজে বুঝতে পারবেন। Bone repair begins as, over a period of hours, blood at the fracture site clots and forms a hematoma. The healing begins as osteoclasts in the area remove dead bone tissue, while fibroblasts penetrate the area and build a fibrocartilaginous callus that bridges the broken bone. Over many weeks, osteoblasts transform the callus into bone. Continued remodeling and the mechanical stress put on the bone creates and shapes new bone. Over a period of months or years, the bone regains its original strength, shape, and internal structure. আপনারা বিষয়টা একটু ভালোভাবে দেখুন, আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা মূলত আমাদের কোন, অর্থাৎ অস্থি ভঙ্গ বা ফ্র্যাকচারের জোড়া লাগার পদ্ধতি লিখো। ফ্র্যাকচার জোড়া লাগার পদ্ধতি যদি বর্ণনা করা হয় বা লিখতে বলা হয়, তখন আমরা কি করি, আমরা সাধারণত কি কি লিখি, যেমন অস্থিভঙ্গ, কোথাও অস্থিভঙ্গ হলো, যেটা আমি একদম বইয়ের ভাষায় একটু বলি। অস্থিভঙ্গ পরক্ষণেই সেখানে কি হচ্ছে, রক্তক্ষরণ বা তন্তুরস ভগ্ন অস্থি প্রান্ত দেশের চারিদিকে সঞ্চিত হয়, এই যে বইয়ের যে ভাষাগুলো আছে। তারপরে কি বলে, এখানে প্রদাহের মতো তন্তুতে প্রতিক্রিয়া দেখা দেয়, তাহার ফলে তন্তুকোষ বৃদ্ধি পায়, তাই তন্তুকোষ সমূহ এই রক্ত জমাটকে ঘিরে, এই যে বইয়ের যে ভাষাগুলো আছে সেই ভাষাটা আমরা লিখবো, কিন্তু আমরা যখন এই ভিডিওটা দেখি তখন সেখান থেকে আমরা কয়েকটা উপাদানকে যদি আমরা চিন্তা করি বা ভিডিওটা দেখে যদি আমরা চিন্তা করি, তখন কিন্তু আমাদের এরপরে আপনারা যখন এই সংজ্ঞাটা বা এই বর্ণনাটা পড়বেন, A তখন কিন্তু fractured আপনার bone bleeds. এখানে কি Bone ফ্র্যাকশন repair বোন begins থাকতেছে, as, over a period তাহলে of hours, এখানে blood আমাদের at কি the হচ্ছে, fracture site রক্ত clots and সঞ্চালন forms a হচ্ছে। hematoma. এখানে সব The থেকে healing বড় begins উপাদান as কি থাকতেছে, osteoclasts in the area সেই remove dead bone কথাটাই কিন্তু tissue, আপনাকে বর্ণনা করতে হবে। while এই যে fibroblasts penetrate the ফাইব্রোব্লাস্ট, area and build এখন a আমাদের যে fibrocartilaginous উপাদানগুলো আছে, callus that ফাইব্রোব্লাস্ট bridges the broken মিলিত bone. হচ্ছে কোথায়, Over many weeks, কার্টিলেজ, বিভিন্ন অংশ। osteoblasts এই যে transform the মেডিকেল callus into টার্মিনোলজি bone. গুলো আছে, এই Continued মেডিকেল remodeling and the টার্মিনোলজি গুলো mechanical যখন আমরা stress ব্যবহার put on the করব, bone creates তখন and কিন্তু shapes আমরা new bone. উত্তরটা Over a খুব period of সহজে months or দিতে years, the পারবো। bone regains its original এবং strength, shape, and internal এই structure. যে রিপেয়ারটা, এই রিপেয়ারটা হোমিওপ্যাথিতে করে থাকে। এখন অ্যালোপ্যাথিতে এই সেম যদি ফাটা থাকে বা ফেটে যায়, মডার্ন মেডিসিনে তারা কি করে থাকে, তারা দেখা যাচ্ছে এই ধরনের যে ফাটাটা, আপনারা একটু ছবিটা ভালোভাবে খেয়াল করেন, তাহলে পরে আরেকটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওতে কিন্তু আপনারা না হলে কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখছেন একটা ফাটা, দেখছেন, দেখা যাচ্ছে কি না যে ফাটাটা সেরে গেল, আপনারা দেখতে পেরেছেন? কাইন্ডলি একজন বলবেন, যদি ভিডিওটা না দেখতে পান আমাকে একটু জানাবেন যে আপনি ভিডিওটা দেখতে পান নাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পেয়েছেন, ধন্যবাদ। তাহলে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি আপনাদের। ওই যে ফাটাটা ছিল, এবার দেখেন অ্যালোপ্যাথিতে বা মডার্ন মেডিসিন এর যে ডক্টর আছেন, তাদের যে দাবি বা তাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউরটা আপনারা একটু খেয়াল করুন, এই একই ধরনের ফাটা। সেক্ষেত্রে ওই দেখেন ফাটাটা আছে সেম। এবার আপনারা একটু ভিডিওটা ভালোভাবে পর্যবেক্ষণ করেন, আপনারা Orient উপলব্ধি the করতে intra-tube পারবেন। and pin guide সেই in the ফেটে গেছে, desired position. এবার Insert সেখানে the কিভাবে 3.2 এটার millimeter guide ট্রিটমেন্ট pin করা হয়। near the proximal tibia so that it reaches the center of the intramedullary canal. Remove the inner pin sleeve and use the 12.0 millimeter reamer to open the canal. Remove the 3.2 millimeter guide pin. After accessing the tibial canal, insert the 3.0 millimeter ball nose guide wire down the shaft of the tibia and past the fracture using the guide wire gripper. With the tip of the guide wire at the desired depth, measure the length of the nail by sliding the guide wire depth gauge over the guide wire and reading the measurement based on the etched line. Using the cannulated reamers, sequentially ream the canal until cortical chatter is obtained. It is recommended to ream 1 to 1.5 millimeters over the desired diameter of nail.
Remove the entry tube and insert the nail over the ball nose guide wire and into the canal. Lightly strike the impactor pad with a melon to complete the nail insertion. Remove the ball nose guide wire. Thread the green locking column into the locking hole on the targeting module. When compression is desired, be sure to use the hole marked dynamic. Insert the assembled drill sheath, drill guide, and obturator into the targeting guide until it rests on the outer cortex of the tibia. Using the calibrated 4.0 millimeter drill, drill through the drill guide and sheath to the desired depth and measure using the calibrations on the drill bit. Next, remove the drill guide. Insert the desired 5.0 millimeter cortical screw through the sheath using the captured screwdriver. Unscrew the capturing rod on the back of the T-handle and remove the screwdriver. Remove the sheath and locking collet nut. If using the compression mechanism, fixate the nail distally next. For distal fixation, the screws are targeted using fluoroscopy. Drill bicortically through the bone using the 4.0 millimeter freehand drill. Measure the screw length using the distal depth gauge and the depth mark of the 4.0 millimeter freehand drill. Advance the desired screw to the captured driver until it's secured in the bone. Repeat the steps to place the additional distal screws. For intraoperative fracture compression, insert the reduction bolt through the locking bolt at the top of the nail. Using the ball hex driver, rotate the reduction bolt clockwise until the desired compression is achieved or significant resistance is felt on the screw. Insert the remaining proximal screws by threading in the collet nut and drill guide sleeve, drilling to the desired depth, and inserting the appropriately sized captured screw. Complete the remaining proximal screw insertion to fully lock the nail in place and maintain compression. Unthread and remove the compression bolt using the hex driver. Finally, unthread the locking bolt using the ball hex driver and remove the targeting arm assembly to complete the procedure. তো এই যে ভিডিওটা ছিল এটা হচ্ছে ওপেন বা অপারেটিভ রিডাকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে হাড়কে পূর্বের স্থানে স্থাপন করার অনেক সময় বলবে, কিন্তু এখানে দেখেন পূর্বের স্থানে স্থাপন ওই যে ভেঙে গেল, তার জন্য কিন্তু এই ধরনের প্রসিডিউর করা হয় এবং এটাই কিন্তু বহুল পরিচালিত অর্থোপেডিক যারা সার্জন আছেন তারা এটা করে থাকেন। এবং সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে আমাদের ওষুধ দিলে আমরা কি করি, ওই যে 3D মডেলে যেটা দেখলেন আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ দেওয়ার পরে কিন্তু এই বিষয়টা হয়। এই জন্য আমাদের সিস্টেমটাকে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই 3D মডেল বা মডার্ন টেকনোলজির সহায়তা নিতে হবে, কারণ আজকে যদি আমরা এটা ভালোভাবে না উপলব্ধি করতে পারি, যদি নিজেদের বিষয়টা যদি আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে কিন্তু আমরা রোগীকে বোঝাতে পারবো না। এই জন্য দেখেন আমরা যখন হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলাম, লক্ষণ সাদে হিসেবে বলেন, সেই ওষুধটা যদি আমাদের যদি এই ধরনের ভাঙা থাকে অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ আমার হাড় স্বাভাবিক আছে, দুইটা জায়গায় আছে কিন্তু একটু ফাঁকা রয়েছে, তো সেই ধরনের যদি সমস্যা থাকে তাহলে আমরা ওপেন রিডাকশন বা অপারেটিভ রিডাকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে যে হাড়কে পূর্বের স্থানে স্থাপন করে ওই যে স্বাভাবিক করার যে কৌশল, সেই কৌশলে রোগীর অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কিন্তু তারপরেও কিন্তু তারা করে থাকে। অনেকে আছে যে এই যে রড ভরার পরে কিন্তু তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, কারো কিন্তু হাড়টা উঁচু নিচু হয়ে যায়। এই যে সমস্যাগুলো থাকে, যে জটিলতা থাকে ফ্র্যাকচারের পরে, যে ট্রিটমেন্টের পরে, এটা কিন্তু তারা ভোগ করে। কিন্তু আমরা যদি সঠিকভাবে সেটা যদি দেখে নিতে পারি যে এখানে তার হাড়টা স্বাভাবিক আছে কিনা, আমরা এমআরআই করালাম, ইনভেস্টিগেশন দিলাম, প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো দেখলাম, দেখার পরে আমরা তাকে ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পরে আমরা আঘাতপ্রাপ্ত যে ব্যক্তি আছে ওষুধ দেওয়ার পরে আমরা কি করব, হাড় তো ঠিক হতে একটা নির্দিষ্ট সময় নাই, সেই সময়টা যদি আমরা সঠিকভাবে ওষুধ দেই তারপরে কি হবে, A fractured bone bleeds. ফ্র্যাকচার বোনটা আছে, Bone repair আপনার যে begins ওষুধটা আছে as over a আপনি period of যখন hours, হোমিওপ্যাথিক blood ওষুধ at the দিবেন fracture site তখন clots কিন্তু and এইভাবে forms a বোন রিপেয়ার hematoma. হতে থাকবে নিজের থেকেই। The healing begins as osteoclasts in the area remove dead bone tissue, while fibroblasts penetrate the area and build a fibrocartilaginous callus that bridges the broken bone. Over many weeks, osteoblasts transform the callus into bone,
Continued remodeling and the mechanical stress put on the bone creates and shapes new bone. Over a period of months or years, the bone regains its original strength, shape, and internal structure. তো এই যে হাড়টা ঠিক হবে, এখন এই হাড়টা ঠিক হওয়ার জন্য আপনি যে বিশ্রামে দিবেন সেটাকে কি বলা হয় মেডিকেল ভাষায়? ইমোবাইলাইজেশন। ঠিক আছে, ইমোবাইলাইজেশন বা বিশ্রাম দেওয়া। এখানে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয়, প্লাস্টার অফ প্যারিস বা ব্যান্ডেজ লাগাই দিয়ে তাকে 3 মাস বেড রেস্টের কথা বলা হয়। তো এখন এর পরেও কিন্তু কিছু প্রসিডিউর থেকে যায়, যেমন রিহ্যাবিলিটেশন। এখানে আমাদের কি করতে হয়, এখানে তার এই যে একটা জায়গা ভেঙে গেল, এই যে ভেঙে যাওয়া স্থান বা অস্থিটা বা হাড়টা জোড়া লাগার জন্য তাকে কি অল্প সময়ের পর, অর্থাৎ তাকে যে কটা দিন আপনি বিশ্রাম দিয়েছেন, প্লাস্টার অফ প্যারিস লাগালেন বা ওইটা সঠিকভাবে দেওয়ার পরে আপনি ওষুধ দিলেন, এরপরে তার ওইটা খুলে দেওয়ার পরে তাকে কি করতে হবে, কিছু হালকা হালকা সূক্ষ্ম ম্যাসাজ, ব্যায়াম বা কিছু ফিজিওথেরাপি কথা বলা যেতে পারে। এটা দিলে হবে কি, ওই ব্যক্তিটা দ্রুত তার যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা একটু পড়ি বা এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে কি হবে, আমরা অনেক সহজে আমরা রোগীকে আরোগ্য দিতে পারবো। আর আমাদের এইচডি হোমিও মেডিকেল একাডেমির মূল লক্ষ্য হচ্ছে, আমরা শুধুমাত্র পরীক্ষার যে সিলেবাস সেটা সম্পূর্ণ করব না, আমরা একজন প্রকৃত ডাক্তার হিসেবে গড়ে তোলার জন্য যাবতীয় যে জ্ঞান আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের একাডেমিতে প্রতিনিয়ত এইভাবে ক্লাসগুলো হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা মডারেটর তারা রয়েছেন, তো তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে চলেছেন। বর্তমানে আমাদের হোমিওপ্যাথিতে যারা পড়াশোনা করছে তারা যেন ঘরে বসে খুব সুন্দরভাবে সহজে এই অনলাইন টিউশনের আমাদের সাথে যুক্ত হয়ে অনলাইন টিউশন নিয়ে তারা তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে এবং নিজেকে একজন যোগ্য ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারে। তো আমার মনে হয় এই বিষয়টা বোঝা গেছে নাকি? এই ফ্র্যাকচার বা এই সম্পর্কে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমার মনে হয় ফ্র্যাকচার নিয়ে আমি রেকর্ডিং অফ করবো। হ্যাঁ ঠিক আছে, অফ করে দেন।